সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে নির্বাচনের তারিখ নিয়ে যা বললেন ফখরুল। মোটরসাইকেলে এসে গুলি, আওয়ামী লীগের 2 সমর্থক নিহত। মালিবাগ ফ্লাইওভারে পুলিশের গাড়িতে অগ্নিকাণ্ড। আল্লাহর বিচার থেকে কেউ রক্ষা পাবে না, কেঁদে কেঁদে বললেন মির্জা আব্বাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন ডক্টর ইউনূস। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী শনিবার বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত এই মতবিনিময় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। সূত্র জানিয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হবে। তবে আগের বৈঠকের মতো এই বৈঠকেও আওয়ামী লীগ সহ তাদের জোটের কোনো দল মতবিনিময় থাকবে না বলে জানা গেছে। এদিকে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির 3 নেতার সঙ্গে সোয়া 1 ঘণ্টা বৈঠক করেন ডক্টর ইউনূস। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে নির্বাচনের তারিখ নিয়ে যা বললেন ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে খুব দ্রুত তারা দেশকে স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবে এবং একই সঙ্গে নির্বাচনের দিকেও যেতে পারবে বলে আশাবাদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সোয়া 1 ঘণ্টা বৈঠক করেছেন বিএনপি মহাসচিব সহ 3 নেতা। বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এ আশা ব্যক্ত করেন ফখরুল। বৈঠকের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে অপেক্ষমান সাংবাদিকদের মির্জা ফখরুল আলোচনার বিষয়বস্তু খোলাসা করে না বললেও বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা আলোচনার জন্য ডেকেছিলেন। আমাদের প্রায় সোয়া 1 ঘণ্টা আলোচনা হয়েছে, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিএনপি মহাসচিব আরো বলেন, আমরা আশাবাদী যে এই অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে আছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, তাদের আন্তরিকতা, দেশপ্রেম এবং যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা এই দেশকে স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা নির্বাচনের দিকেও যেতে পারবেন, প্রয়োজনীয় সংস্কার সমূহ পূরণ করবেন বলে আমরা মনে করি। নির্বাচনের কোনো সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা কোনো তারিখ নিয়ে আলোচনা করিনি, আমরা কোনো তারিখ বলবো না, এটা ওনারা বলবেন। মোটরসাইকেলে এসে গুলি, আওয়ামী লীগের 2 সমর্থক নিহত। চট্টগ্রাম নগরীতে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগের 2 সমর্থক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 8টার দিকে নগরের বাইজিদ বোস্তামি থানার অনন্যা আবাসিক এলাকার অক্সিজেন কুয়াইশ সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মাসুদ কায়সার, মোহাম্মদ আনিস। মাসুদ হাটাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়াইশ এলাকার মোহাম্মদ রফিকের ছেলে এবং আনিস একই এলাকার মৃত ইসাহাকের ছেলে। চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত 8টার দিকে অক্সিজেন কুয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন মাসুদ ও আনিস। নাহার কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা 2 ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে 2 জন মাটিতে লুটিয়ে পড়েন। এতে ঘটনাস্থলে মারা যান আনিস। মাসুদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মালিবাগ ফ্লাইওভারে পুলিশের গাড়িতে অগ্নিকাণ্ড। রাজধানীর মালিবাগে ফ্লাইওভারে পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে গাড়িটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান। তিনি বলেন, মালিবাগ ফ্লাইওভারের উপরে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার সংবাদে 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লেগে গাড়িটি ভস্মীভূত হয়ে গেছে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা প্রাথমিকভাবে আগুন লাগার কারণ হিসাবে গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি ছিল বলে ধারণা করছেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আল্লাহর বিচার থেকে কেউ রক্ষা পাবে না, কেঁদে কেঁদে বললেন মির্জা আব্বাস। সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় খালাস পাওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অশ্রু ধরে রাখতে পারেননি। কাঁদতে কাঁদতে রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, গত 17 বছরে আওয়ামী লীগ সরকার আমার পরিবার ধ্বংস করে দিয়েছে। যে যেখানে থাকুক, আল্লাহর বিচার থেকে কেউ রক্ষা পাবে না।
এর আগে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মাসুদ পারভেজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হয় মির্জা আব্বাসকে খালাস দেন তিনি। রায়ের পর আদালত থেকে বেরিয়ে মির্জা আব্বাস বলেন, আপনারা বিচারপতি মানিকের অবস্থা দেখেছেন। কোরআনে আছে, আল্লাহ তাআলা যাকে বেইজ্জতি করেন সেটা দেখিয়ে দেন। আমি মহৎ ব্যক্তি না, জীবনের বিনিময়ে কাউকে ক্ষমা করতে পারবো না, এই বিচার আমি আল্লাহর কাছে চাই। তিনি বলেন, আজকে সরকারের কাছে আবেদন করব এই ধরনের নিপীড়নমূলক ভ্যানগুলো যেন প্রত্যাহার করা হয়। এই ভ্যানে করে আমাদেরকে আনা নেওয়া করা হয়েছে, অনেক কষ্ট হয়েছে। তারপরে বলবো, ১৭ বছর একটা মানুষের জীবনে যে প্রাইম টাইম, আজকে আমার বয়স ৭৪ বছর। এই ১৭ বছরে আমার জীবনের সমস্ত কিছু এই আওয়ামী লীগ সরকার কেড়ে নিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আমি না, শুধু আমার মতো বাংলাদেশের বহু নেতাকর্মীর জীবন শেষ করে দিয়েছে। আবার রিমান্ডে আনিসুল সালমান, বললেন কোটা আন্দোলনের পক্ষে ছিলেন। এবার রাজধানীর বাড্ডা থানায় করা সুমন শিকদার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সকাল ৭:৩০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। এর আগে পৃথক ৩ মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের মোট ২০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। আদালত ও পুলিশ সূত্রগুলো জানায়, আজ সকাল ৬টার দিকে কড়া নিরাপত্তায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে আনা হয়। তাঁদের আদালতের হাজতখানায় রাখা হয়। বাড্ডা থানায় করা সুমন শিকদার হত্যা মামলায় তাঁদের গ্রেফতার দেখিয়ে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। পরে দুজনকে হাজতখানা থেকে আদালতের এজলাস কক্ষে তোলা হয়। সকাল ৭টার দিকে শুনানি শুরু হয়। শুনানিতে পুলিশের পক্ষ থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে রিমান্ডে নেওয়ার সপক্ষে যুক্তি তুলে ধরা হয়। অন্যদিকে রিমান্ড আবেদন নামঞ্জুর করার জন্য আদালতের কাছে আর্জি জানান আনিসুল হক ও সালমান এফ রহমান। শুনানিতে আনিসুল হক বলেন, যে হত্যা মামলায় তাঁদের গ্রেফতার দেখানো হচ্ছে এর সঙ্গে তাঁরা কোনোভাবে জড়িত নন, বরং তারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আনিসুল হক ও সালমান এফ রহমানকে ৫ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি গ্রেফতার। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দিবাগত রাত ১:৩০টার দিকে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় টিপু মুনশিকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতারের তথ্য জানানো হয়েছে। র্যাব বলেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গুলশান ১-এর একটি বাসা থেকে টিপু মুনশিকে গ্রেফতার করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী ও এমপি এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আত্মগোপনে চলে যান। তাদের বেশ কয়েকজনকে এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সবাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছাত্র জনতা নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা সবাই এসব মামলার রিমান্ডে আছেন। ৫ই আগস্টের পর থেকে টিপু মুনশিও আত্মগোপনে ছিলেন। তৈরি পোশাক খাতের ব্যবসায়ী থেকে রাজনীতিতে নামা টিপু মুনশি রংপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য। ২০১৮ সালে ওই আসন থেকে টানা তৃতীয় মেয়াদে সংসদ সদস্য হন তিনি। সেবার আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করলে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পান টিপু মুনশি।